ইরান যুদ্ধ, লক্ষ্যহীন ট্রাম্প, নেতানিয়াহুর লক্ষ্য কিন্তু বৃহত্তর ইসরায়েল। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। ইরান যুদ্ধ, লক্ষ্যহীন ডোনাল্ড ট্রাম্প, বেঞ্জামিন নেতানিয়াহুর লক্ষ্য কিন্তু বৃহত্তর ইসরায়েল। আমেরিকা এবং ইসরায়েলের ইরান বিরোধী যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে এখনও অনেক অনিশ্চয়তা রয়েছে। কিন্তু তবে যে বিষয়টা 6 সপ্তাহ আগেও যেমন পরিষ্কার ছিল, আজও তেমনই কিন্তু পরিষ্কার রয়েছে। আর সেটা হলো, এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহুর সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য ছিল ইরান রাষ্ট্রের সক্ষমতাকে সর্বোচ্চভাবে দুর্বল করে দেওয়া। তাদের লক্ষ্য ছিল সরাসরি সরকার বদল নয়, বরং ইরানের রাষ্ট্র কাঠামোকেই ভেঙে ফেলা। যুদ্ধবিরতি হলেও বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্ট করে দিয়েছেন যে এটা অভিযানের শেষ নয় এবং যে কোনো সময় আবার যুদ্ধ শুরু করার প্রস্তুতি তাদের রয়েছে। দীর্ঘদিনের অভিজ্ঞ কৌশলবিদ হিসাবে তিনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় মেয়াদের এই অস্থির ভূ রাজনৈতিক পরিস্থিতিকে কাজে লাগিয়ে তার চূড়ান্ত লক্ষ্য বৃহত্তর ইসরায়েল বাস্তবায়নের চেষ্টা করছেন। ইসরায়েলের ডানপন্থীদের কাছে বৃহত্তর ইসরায়েল অনেক সময় কেবল ভূখণ্ড বাড়ানোর ধারণা হিসাবে দেখা হয়, অর্থাৎ ইসরায়েল যে অঞ্চলগুলোকে নিজেদের বলে দাবি করে সেগুলোর পরিধি আরও বিস্তৃত করার ধারণাকেই তারা বৃহত্তর ইসরায়েল বলে ভাবেন। এই ব্যাখ্যা অবশ্য আংশিক সত্য, কারণ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ইসরায়েলের বিস্তার ঘটেছে এবং এর ফলে ফিলিস্তিনিদের উচ্ছেদ এবং সম্পত্তি হারানোর ঘটনা ঘটেই চলেছে। এখন তা আরও দ্রুতগতিতে চলছে। গত 2.5 বছরে গাজাকে কার্যত ধ্বংস করে আবার তা দখল নিয়েছে ইসরায়েল। এতে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজার বেসামরিক অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। এক হিসাবে গত বছর গাজার জনগণকে তাদের আগের ছোট্ট ভূখণ্ডের মাত্র 12% জায়গার মধ্যে গুটিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধ্বংস এবং উচ্ছেদের যে অভিযান চলছে তা 1967 সালের 6 দিনের যুদ্ধের পর সবচেয়ে বড় যুদ্ধ। সেখানে ইসরায়েল তার নিয়ন্ত্রণ এবং বসতি স্থাপনের পরিধি ক্রমাগত বাড়াচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু তার বৃহত্তর পরিকল্পনার কিছু অংশ প্রকাশ্যেও বলেছেন। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে বা তার ভেতরে একটা ছোট্ট ষড়ভুজ জোট তৈরি করতে চান, যেখানে থাকবে ভারত, যেখানে থাকবে আরব দেশগুলো, যেখানে থাকবে আফ্রিকার দেশগুলো, যেখানে থাকবে ভূমধ্যসাগরীয় দেশ যেমন গ্রিস এবং সাইপ্রাস এবং এশিয়ার অন্যান্য দেশ। এই জোটের কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার ভেতরে অবৈধভাবে দখল করা গোলান মালভূমি ছাড়াও নতুন অঞ্চল দখল করেছে এবং দক্ষিণ লেবাননে আবার দখলদারির অঞ্চল তৈরি করছে। ইসরায়েলের সরকারে থাকা রিলিজিয়াস জায়নিজম এবং জিউস পাওয়ার গোষ্ঠীর মন্ত্রীরা এবং লিকুদ পার্টির সংসদ সদস্যরা প্রকাশ্যে লেবাননে ইসরায়েলের সার্বভৌমত্ব এবং বসতি স্থাপনের দাবি তুলছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ইসরায়েলকে দামেস্ক পর্যন্ত বিস্তৃত করার কথা বলেছেন। বেঞ্জামিন নেতানিয়াহু নিজেও এই ধারণার সঙ্গে নিজের গভীর সংযোগের কথা জানিয়েছেন ইতিমধ্যেই। তবে বৃহত্তর ইসরায়েল শুধু ভূখণ্ড বাড়ানোর ধারণা নয়, এটা একটা বৃহত্তর ভূ রাজনৈতিক এবং কৌশলগত পরিকল্পনাও। জমি দখল করা তুলনামূলকভাবে সহজ অংশ, আসল লক্ষ্য কিন্তু আরো বড়, এবং সেটা হলো নতুন জোট গড়ে তুলে এবং শক্তির ওপর নির্ভরতা তৈরি করে একটা প্রভাবশালী আধিপত্য প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনা বুঝতে হলে কয়েক বছর পিছনে চলে যেতে হবে। 7ই অক্টোবর ইসরায়েলিদের ওপর ভয়াবহ হামলার পর এবং গাজায় ইসরায়েলের কঠোর প্রতিক্রিয়ার ফলে আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টা
সেই সময় থমকে যায়, তখন বেঞ্জামিন নেতানিয়াহুর সামনে দুটো পথ খোলা ছিল। ফিলিস্তিনিদের প্রতি কিছুটা সহনশীল হয়ে সম্পর্ক স্বাভাবিক করা, অথবা ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনাকে পুরোপুরি অস্বীকার করে কঠোর অবস্থানে থাকা। তিনি দ্বিতীয় পথই বেছে নিয়েছেন। এর জন্য ইরানে হামলা করে তাকে দুর্বল করে দেওয়া প্রয়োজন ছিল, কারণ ইরানকে এই অঞ্চলের শক্তির ভারসাম্য রক্ষাকারী হিসাবে দেখা হয়। আর সেই হামলা কেবল আমেরিকার সরাসরি এবং বড় ধরনের সামরিক সহায়তাতেই সম্ভব ছিল, যেটা আমেরিকা করেছে। ইরান যুদ্ধের ঠিক আগে ইসরায়েলের দুই প্রভাবশালী সাবেক নিরাপত্তা কর্মকর্তা লিখেছিলেন যে ইরানের সরকারকে দুর্বল বা উৎখাত করা গেলে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি হয়ে উঠবে প্রধান শক্তি। এই লক্ষ্য অর্জনের জন্য শুধু ইরানকে দুর্বল করাই নয়, একই সঙ্গে উপসাগরীয় সহযোগিতা পরিষদের মানে জিসিসির দেশগুলোর সদস্য যেমন বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে দুর্বল করে তাদের নিরাপত্তা এবং জ্বালানি রপ্তানির জন্য ইসরায়েলের ওপর নির্ভরশীল করে তুলতে হবে। অর্থাৎ এই দেশগুলোর ওপর ইরানের ড্রোন এবং ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রভাবকে ইসরায়েলের জন্য অনাকাঙ্ক্ষিত পার্শ্ব প্রতিক্রিয়া নয়, বরং পরিকল্পনার অংশ হিসাবেই দেখা যেতে পারে। যুদ্ধ শুরুর পর দেখা যায় হরমুজ প্রণালী দিয়ে বিশ্ববাজারে যাওয়ার পথ গুরুতরভাবে ব্যাহত হয়। পরে ইসরায়েল যখন ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা বাড়ায়, তখন ইরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা আঘাত আনে। এই প্রেক্ষাপটে বেঞ্জামিন নেতানিয়াহু হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালীর বিকল্প পথ তৈরি করার কথা বলেন, যেখানে তেল এবং গ্যাস পাইপলাইন আরব উপদ্বীপ পেরিয়ে ইসরায়েল হয়ে ভূমধ্যসাগর পর্যন্ত যাবে। বেঞ্জামিন নেতানিয়াহু তার বৃহত্তর পরিকল্পনার কিছু অংশ প্রকাশ্যেও বলেছেন। যুদ্ধ শুরুর কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি বলেছেন তিনি মধ্যপ্রাচ্যকে ঘিরে বা তার ভেতরে একটা ষড়ভুজ জোট তৈরি করতে চান, যেখানে থাকবে ভারত, যেখানে থাকবে আরব দেশগুলো, যেখানে থাকবে আফ্রিকার দেশগুলো, ভূমধ্যসাগরীয় দেশ যেমন গ্রিস এবং সাইপ্রাস এবং এশিয়ার অন্যান্য দেশ। এই জোটের কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর কৌশলগত গবেষণা প্রতিষ্ঠানের দুজন শীর্ষ কর্মকর্তার একটা সাম্প্রতিক লেখায় বলা হয়েছে যে ইসরায়েল শুধু সরাসরি ভূখণ্ড দখলই করবে না, বরং সীমান্তের বাইরে থেকেও সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। তাদের মতে ইসরায়েল হবে পুরো অঞ্চলকে নিয়ন্ত্রণকারী শক্তি, যা একটা নতুন আঞ্চলিক ব্যবস্থা গড়ে তুলবে এবং সেখানে ইসরায়েলের স্বার্থই প্রধান হবে। সাম্প্রতিক বক্তৃতায় বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলকে শুধু আঞ্চলিক পরাশক্তি নয়, কিছু ক্ষেত্রে বৈশ্বিক পরাশক্তি বলেও উল্লেখ করেছেন। তিনি এমন একটা জোট গড়তে চান যা আমেরিকা যুক্তরাষ্ট্রের শক্তি কমে গেলেও ইসরায়েল কিন্তু টিকে থাকবে, সেই জোট কিন্তু টিকে থাকবে। এই জোটকে তিনি ব্যবহার করতে চান তথা কথিত চরমপন্থী শিয়া অক্ষ এবং উদীয়মান চরমপন্থী সুন্নি অক্ষের বিরুদ্ধে। এমনকি ইসরায়েল পরবর্তী হুমকি হিসাবে তুরস্কের নামও উল্লেখ করেছে। বৃহত্তর ইসরায়েল নিয়ে এই আলোচনা অনেকের কাছে যুদ্ধকালীন অতিরঞ্জন বলে মনে হতে পারে, কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি নীতিই বলছে বিষয়টাকে হালকাভাবে নেওয়া ভুল হবে। দেশটার রাজনৈতিক শ্রেণী, দেশটার সরকার এবং বিরোধী দল, নিরাপত্তা কাঠামো এবং নতুন ডানপন্থী অভিজাতদের মধ্যে স্থায়ী যুদ্ধের মানসিকতা গভীরভাবে প্রথিত। তবে এই চিন্তাধারার মধ্যে অতিরিক্ত বিস্তার এবং পাল্টা প্রতিক্রিয়ার ঝুঁকিও কিন্তু রয়েছে। এটা ইসরায়েলের জন্য যেমন বিপজ্জনক, তেমনি পুরো অঞ্চলের পক্ষেও অগ্রহণযোগ্য। সব মিলিয়ে বলাই যায় যে এই বৃহত্তর ইসরায়েল আধিপত্যের প্রকল্পকে ঠেকানো এবং সীমার মধ্যে রাখাই হচ্ছে যুদ্ধ পরবর্তী চ্যালেঞ্জগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন সেটা যদি সৌদি আরব, সেটা
সেটা যদি সংযুক্ত আরব আমিরাত, সেটা যদি বাহরাইন, সেটা যদি কাতার, এমনকি তুরস্ক না বোঝে, তাহলে ক্ষতি তো তাদেরই। ইরান কিন্তু যে কোনো প্রকারে তাদের দেশে ইসলামী শাসন ব্যবস্থা টিকিয়ে রাখবে, টিকিয়ে রাখতে তারা সক্ষম, বা টিকিয়ে রাখতে তারা আমরণ চেষ্টা করে যাবে। কিন্তু রাজতন্ত্র কায়েম রাখতে আমেরিকার গোলামি করা আরব দেশগুলোর কি হবে, এই প্রশ্ন কিন্তু বিশ্বে বড় করে দেখা দিয়েছে। একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি রাজ্যের নির্বাচনী সময়টা, মানে বলতে পারেন এই অস্থির সময়টা, সকলের ভালো কাটুক, শান্তিতে কাটুক। অনুরোধ করি সকলে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে পশ্চিমবঙ্গের ভোট পর্ব সম্পন্ন করুন। যে কোনো রকম সংঘাত থেকে অবশ্যই দূরে থাকুন। ভুলেও কোনো রকমের প্ররোচনায় পা দেবেন না, কারণ আপনাদের জন্য পদে পদে কিন্তু ফাঁদ পাতা হতে পারে। তাই সমস্ত রকমের ফাঁদ থেকে দূরে থাকুন। ধন্যবাদ।